আসসালামু আলাইকুম প্রিয় মানবিক বিভাগের শিক্ষার্থীরা। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য উদ্ভাস নিয়ে এসেছে মানবিক বিভাগের সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক রিভিশন ক্লাস। এর পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ নিয়ে। তো চলো শুরু করা যাক। যৌক্তিক বিভাগ নিয়ে পড়ার সময় সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে যৌক্তিক বিভাগ কি বা যৌক্তিক বিভাগ কাকে বলে। তো যৌক্তিক বিভাগের সংজ্ঞা হিসেবে বলা যায় যে কোনো একটি নীতি বা মূল সূত্রের উপর ভিত্তি করে একটি জাতি বা উচ্চতর শ্রেণীকে তার উপজাতি বা নিম্নতর শ্রেণীকে ভাগ করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে যৌক্তিক বিভাগ। অর্থাৎ আমরা যদি জীবপত্রীকে ভাগ করি এটি একটি উচ্চতর জাতি, তাহলে একে আমরা চাইলে মানুষ এবং অমানুষ এই দুইটি উপজাতিতে ভাগ করতে পারি। আমরা যে এই জীবপদটিকে মানুষ এবং অমানুষ এই দুইটি নিম্নতর শ্রেণীতে বা উপজাতিতে ভাগ করছি, এই প্রক্রিয়াটি আসলে যৌক্তিক বিভাগ। এখন যৌক্তিক বিভাগ হলো পদের ব্যক্তর্থের দিক। আমরা এর আগের ক্লাসে জেনেছি যে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে পদের জাত্যর্থের দিক অর্থাৎ গুণের দিক, আর যৌক্তিক বিভাগ হচ্ছে পদের ব্যক্তর্থের বা সংখ্যার দিক। তাহলে যৌক্তিক বিভাগ আমাদের ব্যক্তর্থ বা সংখ্যার দিক। যৌক্তিক বিভাগে সবসময় একটি বড় শ্রেণীকে তার অন্তর্গত ছোট শ্রেণীতে ভাগ করা হবে। এরপরে দেখব বিভাগের মূল সূত্র। বিভাগের মূল সূত্র বা একটি উচ্চতর পদ বা একটি জাতিকে যে আমরা ভাগ করব সেটা আসলে কিসের ভিত্তিতে ভাগ করব। যে মূলনীতি বা গুণের উপর ভাগ করে একটি বৃহত্তর জাতিকে তার অন্তর্গত ক্ষুদ্রতম উপজাতি সমূহে ভাগ করা হয় তাকে বলা হয় বিভাগের মূল সূত্র। যেমন এইখানে আমরা মানুষ জাতিকে শত অসৎ উপজাতিতে ভাগ করছি। যেমন এখানে মানুষ পদটিকে যদি আমরা সৎ ও অসৎ এই দুইটি উপজাতিতে ভাগ করি, এক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এখানে যে মূল গুণ সেটা হচ্ছে সততা। অর্থাৎ সততার উপর ভিত্তি করেই কিন্তু আমরা মানুষকে সৎ এবং অসৎ এই দুইটি বিভাগে ভাগ করছি। এখন দেখো যে মূল সূত্র অনুযায়ী যে জাতিকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করা হয় সেটি হচ্ছে বিভাজ্য মূল। আর বিভাজ্য মূলকে যেসব উপজাতিতে ভাগ করা হয় তাকে বলা হয় বিভাজক উপশ্রেণী। অর্থাৎ যৌক্তিক বিভাগ করার সময় আমরা দুইটি শব্দ পাবো যেটা আমাদের বিশ্লেষণ জানা দরকার। অর্থাৎ যে বৃহত্তম পদটাকে বা বৃহত্তর পদটাকে আমরা ভাগ করছি সেটি হচ্ছে বিভাজ্য মূল, আর বিভাজ্য মূলকে যে আমরা যে ক্ষুদ্রতম উপশ্রেণীতে ভাগ করছি সেটি হচ্ছে বিভাজক উপশ্রেণী। তাহলে এই উদাহরণে আমরা দেখতে পাই আমরা মানুষ পদটিকে ভাগ করছি, তাই এটি হবে আমাদের বিভাজ্য মূল। আর এই ক্ষেত্রে সৎ এবং অসৎ এই দুটি যে আমরা ভাগ করছি এটি হবে আমাদের বিভাজক উপশ্রেণী। এর পরবর্তীতে আমরা দেখব যে বিভাগের নিয়মাবলী। আমরা যৌক্তিক সংজ্ঞা করার সময় কিন্তু 5টি নিয়ম পড়েছি, ঠিক যৌক্তিক বিভাগের ক্ষেত্রেও কিন্তু নিয়ম আছে। টোটাল 6টি নিয়ম আছে। এই 6টি নিয়মের কোনো একটিও যদি আমরা লঙ্ঘন করি বা অমান্য করি তাহলে আমাদের যৌক্তিক বিভাগটা কিন্তু ভ্রান্ত বা ভুল হবে, অর্থাৎ সঠিক হবে না। তাহলে চলো জেনে নিই প্রথম নিয়মটা কি। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম হচ্ছে সবসময় একটি জাতিবাচক পদকে বিভাগ করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদকে ভাগ করা যাবে না। অর্থাৎ আমরা যখন ভাগ করছি তখন সেটা আমাদের জাতিবাচক বা শ্রেণীবাচক পদ হবে, কোনো একক ব্যক্তি বা বস্তুকে ভাগ করা যাবে না। যৌক্তিক বিভাগে সবসময় একটি বড় জাতিকে তার অন্তর্গত ছোট ছোট উপজাতিকে ভাগ করা হয়। যেমন মানুষ জাতিকে শিক্ষিত ও অশিক্ষিত মানুষ এই দুটি জাতিতে উপজাতিতে ভাগ করা হয়েছে। এখানে আমরা যদি আগের উদাহরণটা মাথায় রেখে আগের পড়াটা স্লাইডটা যেটা মাথায় রাখি তাহলে আমরা দেখতে পারবো যে মানুষ এটি হচ্ছে আমাদের বিভাজ্য মূল এবং শিক্ষিত এবং অশিক্ষিত মানুষ সেটা হচ্ছে আমাদের বিভাজক উপশ্রেণী। আর একে আমরা ভাগ করছি এই যে শিক্ষা এই গুণটির উপর, তাই এটি আমাদের বিভাগের মূল সূত্র। এখন আমরা যদি যৌক্তিক বিভাগের এই প্রথম নিয়মটি লঙ্ঘন করি তাহলে দুইটি অনুপপত্তি দেখা দিবে, সেটি হচ্ছে অঙ্গগত বিভাগ অনুপপত্তি এবং গুণগত বিভাগ অনুপপত্তি। চলো জেনে নেওয়া যাক এগুলো কি। আচ্ছা, অঙ্গগত অনুপপত্তি এটি হচ্ছে যে যখন আমরা কোনো একক ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ভাগ করব তখন সেটি কিন্তু অঙ্গগত বিভাগ অনুপপত্তি হবে।
প্রথম নিয়মে বলা হয়েছে আমাদের সবসময় শ্রেণীবাচক বা জাতিবাচক পদে বিভাগ করতে হবে। যদি আমরা তা না করে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে ভাগ করি, যেমন রহিম নামে কোনো মানুষকে যদি আমি তার হাত, পা, কান, নাক এসব অঙ্গে ভাগ করি, তাহলে যে অনুপপত্তিটা দেখা দিবে সেটি হচ্ছে অঙ্গগত বিভাগ অনুপপত্তি। এখানে উদাহরণ হিসেবে আমরা নিয়েছি কোনো মানুষকে তার হাত, পা, মাথা, কান ইত্যাদি অঙ্গতে ভাগ করা। আমরা যদি একটা চিত্র অনুসারে দেখি, ধরে নিই এইটা একটা গাছ, যদিও খুব সুন্দর না, বাট ধরে নিই, আর এটি সেই গাছের ফল। এখন এগুলো যদি গাছের পাতা হয়, এটি যদি ফল হয়, আর এটি যদি গাছের মূল হয়, আমরা এই গাছটিকে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অনুসারে ভাগ করছি। অর্থাৎ গাছটির মূল, ফল, পাতা ইত্যাদি বিভিন্ন জিনিসে আমরা আসলে ভাগ করছি। তাহলে এখানে কোন অনুপপত্তি দেখা দিচ্ছে? অঙ্গগত বিভাগ অনুপপত্তি। ঠিক দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ গুণগত বিভাগ অনুপপত্তির ক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তু, কোনো একক ব্যক্তি বা বস্তুর আমরা তার নিজস্ব গুণটাকে ভাগ করছি। এই অনুসারে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কি অনুপপত্তি দেখা দেবে? গুণগত বিভাগজনিত অনুপপত্তি। যেমন একটি আমকে আমরা তার বর্ণ, গন্ধ, স্বাদ, আকৃতি ইত্যাদি গুণ অনুসারে যদি ভাগ করি তাহলে এটা আমাদের গুণগত বিভাগ অনুপপত্তি হবে। যেমন আমরা কোনো মানুষকে যদি তার নিজস্ব গুণ দিয়ে ভাগ করি, যেমন কোনো একটি মানুষের যদি আমরা তাকে বলি সৎ, আদর্শবান, চরিত্রবান এসব গুণে ভাগ করি, তখন কি অনুপপত্তি দেখা দিবে? তখন দেখা যাবে গুণগত বিভাগ অনুপপত্তি। তাই এখান থেকে আমরা কি পয়েন্ট মাথায় রাখতে পারি যে অঙ্গ প্রত্যঙ্গ অনুসারে যদি কোনো ব্যক্তি বা বস্তুকে ভাগ করা হয় সেটি হচ্ছে অঙ্গগত বিভাগ অনুপপত্তি, এবং গুণ অনুসারে যদি কোনো ব্যক্তি বা বস্তুকে ভাগ করা হয় সেটি হচ্ছে গুণগত বিভাগ অনুপপত্তি। এরপরে আমরা দ্বিতীয় নিয়মে যাব, যে যৌক্তিক বিভাগে সবসময় একটি মাত্র বিভাগের মূল সূত্র গ্রহণ করতে হবে। আমরা বিভাগের মূল সূত্র পড়ার সময় পড়েছি যে গুণটির উপরে ভাগ করা হয়। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সবসময় একটি মাত্রই মূল সূত্র নিতে হবে। অর্থাৎ একটি মাত্র গুণের উপর বিবেচনা করে আমাদের এই বৃহত্তর পদটিকে ক্ষুদ্রতর পদে ভাগ করতে হবে। এক্ষেত্রে যদি আমরা নিয়মটি না মানি, অর্থাৎ একের অধিক মূল সূত্র বা গুণ নিয়ে ফেলি, তাহলে আমাদের অনুপপত্তি দেখা দিবে এবং অনুপপত্তিটি হবে সংকর বিভাগ অনুপপত্তি। আমরা সর্বপ্রথম উদাহরণ দেখে নেই যে মানুষকে সৎ, লম্বা, ফর্সা নামক তিনটি উপজাতিতে ভাগ করা। তাহলে দেখো, মানুষকে যখন আমরা লম্বা, সৎ, ফর্সা একই সাথে তিনটি উপজাতিতে ভাগ করছি, তখন আমাদের সংকর বিভাগ অনুপপত্তি দেখা দিচ্ছে। কেননা এখানে একটি মূল সূত্র, যখন আমি সৎ মানুষকে ভাগ করছি, যে একটি মানুষকে আমরা সৎ বলি কোন গুণের উপর ভিত্তি করে? সততা। যখন আমরা একটি মানুষকে লম্বা বলছি তার উচ্চতা, এবং একটি মানুষকে যখন আমি ফর্সা বলছি তার বর্ণ। অর্থাৎ একসাথে আমরা টোটাল তিনটি মূল সূত্র বা তিনটি গুণ নিয়েছি। আর যখন আমরা একের অধিক মূল সূত্র বা গুণ নিয়ে ফেলবো তখন আমাদের অনুপপত্তি ঘটবে, এবং সেটি হলো সংকর বিভাগ অনুপপত্তি। এর পরবর্তীতে আমরা দেখছি তৃতীয় নিয়ম, বিভক্ত উপজাতিগুলোর ব্যক্তর্থ মিলিয়ে বিভাজ্য মূল যে জাতি আছে তার সমান হতে হবে, কমও না বেশিও না। যদি আমরা এই নিয়মটি লঙ্ঘন করে আমাদের বিভক্ত উপজাতিগুলোর যে ব্যক্তর্থ সেটি যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে অব্যাপক বিভাগ অনুপপত্তি, এবং যদি বেশি হয়ে যায় তাহলে অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। চলো দেখা যাক এই নিয়মটি লঙ্ঘন করলে দুটি অনুপপত্তি দেখা যায়। এখানে দেখো, অব্যাপক বিভাগ অনুপপত্তি, যখন উপজাতিগুলোর মিলিত ব্যক্তর্থ বিভাজ্য জাতি অপেক্ষা কম হয় তখন দেখা যায় অব্যাপক বিভাগ অনুপপত্তি। ত্রিভুজকে সমবাহু এবং সমদ্বিবাহু এ দুভাগে ভাগ করা। এখন আমরা জানি যে সমদ্বিবাহু এবং সমবাহু ছাড়াও এক ধরনের ত্রিভুজ আছে, সেটি হলো বিষমবাহু। ধরো আমরা ধরে নিই এটি একটি বিষমবাহু ত্রিভুজ, তিনটি বাহু এখানে সমান নয়। এখন এই ত্রিভুজের নামটা কিন্তু ত্রিভুজের বিভাগ থেকে বাদ পড়ে গেছে। অর্থাৎ ত্রিভুজ এখানে আমাদের বিভাজ্য মূল বা বিভাগ করতে হবে এই জাতি, আর এর অন্তর্ভুক্ত সমবাহু এবং সমদ্বিবাহু এই দুটি হচ্ছে উপজাতি। যেহেতু বিষমবাহু ত্রিভুজের এই কনসেপ্টটা এখানে বাদ গিয়েছে, তাই উপজাতির সংখ্যা কিন্তু কমে গিয়েছে। আর যখন এটি হয় সেই অনুপপত্তির নাম হচ্ছে অব্যাপক বিভাগ অনুপপত্তি। আর ঠিক এর উল্টা নিয়মটা হচ্ছে অতিব্যাপক, অর্থাৎ উপজাতিগুলোর মিলিত জাতির সংখ্যা থেকে বেশি হবে। দেখো, মানুষকে আমরা এশিয়াবাসী, ইউরোপবাসী, আফ্রিকাবাসী, আমেরিকাবাসী, অস্ট্রেলিয়াবাসী ইত্যাদিতে ভাগ করেছি, শেষে আবার বনমানুষ এটিও অ্যাড করেছি। অর্থাৎ
মহাদেশের উপর ভিত্তি করে, অর্থাৎ আমাদের যে ৭টি মহাদেশ আছে, অ্যান্টার্কটিকা বাদে যেহেতু ওখানে মানুষের সংখ্যা খুব কম, বাকি যে ৬টা মহাদেশ আছে সেইখানে বসবাসের উপরে মানুষ জাতিটাকে ভাগ করা হয়েছে। এখানে সবগুলো দেওয়া হয়েছে, শেষে আবার বনমানুষ এই এক্সট্রা একটা উপজাতিও অ্যাড করা হয়েছে। এর ফলে আমাদের যে বিভাজ্য জাতি, এর ব্যক্তর্থ থেকে বিভক্ত উপজাতিগুলোর সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। তো এটি কোন বিভাগজনিত অনুপপত্তি? অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। এই বিষয়টি সহজে মাথায় রাখার জন্য আমরা একটা সূত্র মনে রাখতে পারি। সেই সূত্রটি হলো, যখন উপজাতির ব্যক্তর্থ জাতির ব্যক্তর্থ অপেক্ষা কম হয় তখন সেটি হয় অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। আর ঠিক যখন এর উল্টাটি হয়, অর্থাৎ উপজাতির ব্যক্তর্থ বেশি হয় এবং জাতির ব্যক্তর্থ কম হয়, তখন কিন্তু হয় অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। এটি হচ্ছে অব্যাপক বিভাগের ক্ষেত্রে। তো এরপরে আমরা দেখব বিভাগের চতুর্থ নিয়ম। বিভাগে উপজাতিগুলোকে পরস্পর বিচ্ছেদক হতে হবে। আচ্ছা, এই বিষয়টা আমরা যে যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম পড়েছি তার সাথে একদম সামঞ্জস্যপূর্ণ বা বেসিক কনসেপ্ট কিন্তু একই। অর্থাৎ দ্বিতীয় নিয়মে বা সংকর বিভাগ অনুপপত্তিতে আমরা পড়েছি যে বিভাগের ক্ষেত্রে সবসময় একটি মূল সূত্র গ্রহণ করতে হবে। আর ৪ নম্বর নিয়মে আমরা বলছি যে মূল সূত্রগুলোকে বা বিভক্ত উপজাতিগুলোকে পরস্পর বিচ্ছেদক হতে হবে। উদাহরণ দেখলে আমরা বিষয়টি আরেকটু ক্লিয়ার হব। যে মানুষকে সৎ, সুখী, বিদ্বান এই ৩ ভাগে ভাগ করা। এখানে যদি আমরা দেখি, সৎ যখন আমরা বলছি তখন আমাদের মূল সূত্র সততা, যখন সুখী বলছি তখন আমাদের মূল সূত্র হচ্ছে সুখ, আর যখন বিদ্বান বলছি তখন আমাদের মূল সূত্র হচ্ছে বিদ্যা। অর্থাৎ যার বিদ্যা আছে সে বিদ্বান, এইভাবে বলা হয়েছে। এখন দেখো বিষয়গুলো বিচ্ছেদক হওয়ার কনসেপ্টটা আসলে কি। বিচ্ছেদক হওয়া মানে একটি যদি হয়, মানে একটি গুণ যদি আমার জন্য প্রযোজ্য হয়, অপর গুণটি আমার জন্য প্রযোজ্য হবে না। কিন্তু বাস্তবে কি তাই? একজন মানুষ সৎ হলে কি সে আর বিদ্বান বা সুখী হতে পারবে না? এমন কোনো কথা নেই। একজন বিদ্বান মানুষ সুখী হইতেই পারে, বা একজন বিদ্বান মানুষ সৎ হতেই পারে। তো এগুলো পরস্পর বিচ্ছেদক নয়। এই কারণে এই নিয়মটি যদি আমরা লঙ্ঘন করি, বা চতুর্থ নিয়মটি যদি আমরা লঙ্ঘন করি, পরে আমরা দেখতে পারবো যে আমাদের অনুপপত্তি ঘটবে, এবং এই অনুপপত্তিটির নাম হবে পরস্পরাঙ্গী বিভাগজনিত অনুপপত্তি। এখন তোমাদের এই বিষয়ে একটু কনফিউশন হতে পারে যে আসলে যদি এরকম উদাহরণ থাকে তাহলে আমরা কোনটি অ্যান্সার করব। আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এই বিষয়গুলো একদম কাছাকাছি বা খুব বেশি ডিস্টিংক্ট করার ওয়ে নাই যে আসলে এখানে সংকর বোঝাচ্ছে নাকি পরস্পরাঙ্গী বোঝাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের এমসিকিউ অ্যান্সার করার ক্ষেত্রে যদি মানুষকে একাধিক মূল সূত্র অনুসারে ভাগ করা হয় তাহলে কখনোই সংকর এবং পরস্পরাঙ্গী একসাথে অপশনে দিবে না, যেকোনো একটি দিবে এবং তোমাদের সেটি অ্যান্সার করতে হবে। আর সৃজনশীল লেখার ক্ষেত্রে যেমন তোমাদের বইয়ে, বিভিন্ন বইয়ে একটা ফিক্সড মানে উদাহরণ দেওয়া আছে পরস্পরাঙ্গীর ক্ষেত্রে, আনলেস ওই উদাহরণটাই তোমার সৃজনশীল প্রশ্নে আসছে, তোমার পরস্পরাঙ্গী অ্যান্সার করবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি সংকরকে বেশি বোঝাবে। যেহেতু দুইটি নিয়মই একই এবং কনসেপ্ট একই, সংকর বিভাগজনিত অনুপপত্তিটা বেশি গ্রহণযোগ্য। এরপরে আমরা দেখব যে পঞ্চম নিয়ম, বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতিগুলোর প্রত্যেকের বেলায় প্রযোজ্য হতে হবে। আচ্ছা, এই নিয়মটি আবার প্রথম নিয়মের মতোই। যেমন একজন মানুষ ধরে নিই আবার করিম, যে তাকে যদি আমরা তার হাত পা অনুসারে ভাগ করি তখন কিন্তু তার নামটা প্রত্যেকটা অঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। যেমন করিমকে যদি হাত পাতে ভাগ করি, আমরা কিন্তু তার হাত পাকে বলতে পারবো না যে এটা হাত করিম, এটা পা করিম, এরকম বলার কিন্তু সুযোগ নেই। এটা একটা ফানি সিচুয়েশন তৈরি হবে। এক্ষেত্রে যে মানে অনুপপত্তিটা দেখা দিবে সেটা হচ্ছে অঙ্গগত অনুপপত্তি ও গুণগত বিভাগজনিত অনুপপত্তি। এটি আমরা প্রথম নিয়মের ক্ষেত্রেই দেখেছি। যেমন জীব পদটিকে বা মানুষ পদটিকে যখন আমরা ভাগ করি তখন আমরা যদি সততার গুণ অনুসারে ভাগ করি তখন কিন্তু মানে সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মানে জীব পদটিকে আমরা ভাগ করছি, তোমাদের দেখায় যে জীব পদটিকে যদি আমরা ভাগ করি এবং তারপরে যদি আমরা বলি যে যতগুলো প্রাণী আছে জীবের আন্ডারে বা যতগুলো উপজাতি আছে সবার ক্ষেত্রেই কিন্তু জীবটা প্রযোজ্য। যদি গরু হয় সেক্ষেত্রেও কিন্তু সে জীব, যদি মানুষ হয় সেক্ষেত্রেও কিন্তু জীব। অর্থাৎ এক্ষেত্রে তার যে মূল সূত্র বা তার উচ্চতর জাতি যে জীব, এটা সকল উপজাতির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। কিন্তু যখন তুমি এই নিয়মটি ফলো করবে না তখন দেখবা যে, বা অঙ্গগত বা গুণগত বিভাগ যখন তোমার অনুপপত্তি দেখা দিবে তখন কিন্তু সব উপজাতির উপরে এই নামটি আসলে কার্যকর হবে না।
এরপরে দেখি যৌক্তিক বিভাগের সর্বশেষ নিয়ম বা ষষ্ঠ নিয়ম, সেটি হলো ক্রমিক বিভাগে একটি জাতিকে তার সম্ভাব্য উপজাতিতে ভাগ করে অগ্রসর হতে হবে। এইটি আমাদের ইম্পর্টেন্ট পার্ট, যে মধ্যবর্তী কোনো ধাপকে বাদ দেওয়া যাবে না। আচ্ছা, যৌক্তিক বিভাগ প্রক্রিয়াটিতে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সিরিয়ালি ভাগ করতে হবে, যে আমরা যে উচ্চতর জীব থেকে নিম্নতর উপজাতিতে আসছি, মানে জাতি থেকে উপজাতি বা উচ্চতর শ্রেণী থেকে নিম্নতর শ্রেণীতে আসছি, এক্ষেত্রে আমাদের মধ্যবর্তী কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে। এর মধ্যে কোনো একটি ধাপ যদি আমরা বাদ দিই, আমাদের যৌক্তিক বিভাগ কিন্তু সঠিক হবে না। তাহলে যৌক্তিক বিভাগকে সঠিক করার জন্য আমাদের প্রতিটি ধাপ উল্লেখ করতে হবে। এই যে দেখো, ক্রমিক বিভাগে আমরা বৃহত্তর জাতিকে বিভাগ করা শুরু করে ধাপে ধাপে ক্ষুদ্রতর উপজাতির দিকে ভাগ হই। যদি এই নিয়ম লঙ্ঘন করে আমরা কোনো মধ্যবর্তী জাতি বা স্তরকে বাদ দিই, তাহলে আমাদের যে অনুপপত্তিটি ঘটবে সেটি হচ্ছে উৎক্রান্তি বিভাগ বা উল্লম্ফন বিভাগজনিত অনুপপত্তি। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমি একটি জাতি নিলাম জীব। এখন জীবকে যদি তুমি সৎ এবং অসৎ এই দুটি উপজাতিতে ভাগ করো, তাহলে খেয়াল করো যে জীব বলতে কিন্তু জীবের ধারণাটা কিন্তু অনেক বিস্তর। অর্থাৎ জীব গরুও হতে পারে, ছাগলও হতে পারে, মানুষও হতে পারে। এখন আমরা কি কোনোদিন শুনেছি যে আচ্ছা এই গরুটা একটা সৎ গরু? আমি কিন্তু শুনি নাই। বা কোনো ছাগলকে তো আমরা বলবো না যে আচ্ছা এই ছাগলটা কিন্তু খুব অসৎ ছাগল। আমরা কি এই ধরনের বিষয় শুনেছি? আসলে শুনি নাই। তাহলে এই সৎ বা অসৎ কেবল কিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে? জীবের উপজাতি মানুষের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা একটি মধ্যবর্তী স্তর ধাপ বাদ দিয়েছি। অর্থাৎ সঠিক বিশ্লেষণটা হবে জীব, জীব থেকে আমরা পাবো মানুষ, এবং মানুষ থেকে আমরা পাবো সৎ মানুষ এবং অসৎ মানুষ। এটি হচ্ছে সঠিক ক্রোনোলজি, মানে এই অর্ডারে আসবে। যখনই আমরা এই মধ্যবর্তী পদ মানুষ বাতি এভাবে ভাগ করেছি, তখনই আমাদের যৌক্তিক বিভাগটা ভুল হয়েছে এবং অনুপপত্তি দেখা দিয়েছে। এবং এই অনুপপত্তিটির নাম হলো উৎক্রান্তি বা উল্লম্ফন বিভাগজনিত অনুপপত্তি। আচ্ছা, আশা করি আমরা যৌক্তিক বিভাগের সবগুলো নিয়ম বুঝতে পেরেছি। এবার যৌক্তিক বিভাগের আরেকটি মানে সরল ক্ষেত্র বা আরেকটি সরল প্রক্রিয়া যৌক্তিক বিভাগ অপেক্ষা, সেটি হলো দ্বিকোটিক বিভাগ। আমরা সেটি নিয়ে আলোচনা করব। দ্বিকোটিক বিভাগ হলো কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করাই হচ্ছে দ্বিকোটিক বিভাগ। আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের ৩য় অধ্যায় বিরুদ্ধ পদ সম্পর্কে ধারণা পেয়েছি। অর্থাৎ একটি পদ সদর্থক হবে এবং অপর একটি পদ নর্থক হবে, এবং অপর একটি পদের শুরুতে শুধু স্বরেয় শব্দটি যোগ করতে হয়, মানে অক্ষরটি বা বর্ণটি যোগ করতে হয়। অর্থাৎ যেমন কালো, এই পদটির বিপরীত মানে এই পদটির বিপরীত পদ যখন আমরা যুক্তিবিদ্যায় করি, এটা আমরা লিখতে পারি যে সাদা। কিন্তু যখন আমরা বিরুদ্ধ পদ করছি, তখন কিন্তু কালো পদটির বিরুদ্ধ পদ হবে অসাদা। অর্থাৎ যে পদই হোক, তার বিরুদ্ধ পদ নির্ণয় করার জন্য শুরুতে স্বরেয় ব্যবহার করতে হয়। তো তাহলে বলা হয়েছে যে কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করতে হবে। এই ভাগ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে দ্বিকোটিক বিভাগ। আর দ্বিকোটিক বিভাগের ইংলিশ হচ্ছে ডিকোটমি। এবং একে ভাঙলে আসলে দুইটি শব্দ পাওয়া যায়। একটা হচ্ছে ডিকা, আর একটা হচ্ছে টেমনো। ডিকা শব্দের অর্থ হচ্ছে দুই, আর টেমনো শব্দের অর্থ হচ্ছে ভাগ করা। তাহলে দ্বিকোটিক বিভাগের অর্থ হলো দুভাগে ভাগ করা। এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে দ্বিকোটিক বিভাগ একটি আকারগত প্রক্রিয়া। আকারগত প্রক্রিয়া বলতে বোঝায় যে প্রক্রিয়াটি যুক্তিবিদ্যার ক্ষেত্রে শুধু বইয়ের নিয়মগুলো মেনে চলে, কিন্তু এটির আসলে বাস্তবিক সত্যতা নাও থাকতে পারে। অর্থাৎ আমরা যদি যুক্তিবিদ্যার কোনো বিভাগ বা সংজ্ঞার ক্ষেত্রে যদি নিয়মগুলো ফলো করি, তাহলে আমরা সেটি আকারগত বা রূপগত প্রক্রিয়া বলতে পারি। আর যদি সেটি বাস্তবেও সত্য হয় এবং বাস্তবিক নিয়মগুলো মেনে চলে, আমরা বাস্তবে আমাদের চোখের সামনে দেখতে পারি এ ধরনের উদাহরণ, তখন সেটি হচ্ছে একটি বস্তুগত প্রক্রিয়া। তাহলে দ্বিকোটিক বিভাগ একটি আকারগত বা রূপগত প্রক্রিয়া। আর যুক্তিবিদ্যার দুটি মৌলিক নিয়মের উপর কিন্তু দ্বিকোটিক বিভাগ
নির্ভর করে। তাহলে আমরা খেয়াল করি দ্বিকটিক বিভাগে কিন্তু এই ২ এর জিনিসটা খুব বারবার চলে আসে। অর্থাৎ দ্বিকটিক বিভাগ হচ্ছে ২ টি পদে ভাগ করা। আবার এই দ্বিকটিক বিভাগের ইংলিশ ডিকোটমি এইটার যে ডিকা শব্দ আছে এটার অর্থ ২। আবার দ্বিকটিক বিভাগ প্রক্রিয়াটি ২ টি মূল সূত্রের উপর হচ্ছে নির্ভর করে। এবং মূল সূত্রটি হচ্ছে বিরোধ নিয়ম এবং নির্মধ্যম নিয়ম। আচ্ছা, তোমাদের মনে এখন প্রশ্ন হতে পারে যে বিরোধ নিয়মটা কি? আবার নির্মধ্যম নিয়মটাই বা কি? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা যুক্তিবিদ্যায় কোনো কনসেপ্ট পাবো না। এটা আসলে আরো হায়ার থট এর বিষয়। এটি তোমাদের মানে সিলেবাসে নাই বা এখান থেকে কোনো প্রশ্ন হবে না। কিন্তু জাস্ট আউট অফ কিউরিওসিটি আ বিরোধ নিয়ম বলতে বোঝায় যে একটি জিনিস বা একটি তত্ত্ব বা তথ্য কখনো একসাথে সত্য বা মিথ্যা হতে পারে না। হয় একটি তথ্য সত্য হবে অথবা একটি সত্য মানে একটি ঘটনা মিথ্যা হবে। এদের মাঝখানে আসলে বিরোধ হওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো মানে যেমন স্ববিরোধী বা কন্ট্রাডিক্টরি যে বিষয়টা আছে বা আ প্যারাডক্স, কূটাভাস এই বিষয়গুলা থেকে মুক্ত হতে হবে। যেমন ২ বা ২ যে ৪ আমরা বলছি, হয় স্টেটমেন্টটা সত্য হবে অথবা মিথ্যা হবে। এর মাঝামাঝিতে কোনো অবস্থান নাই। যে আচ্ছা হতেও পারে, নাও পারে বা অর্ধেক সত্য বা অর্ধেক মিথ্যা এ ধরনের সুযোগ নাই। এইটার যে নিয়মের মূল সূত্র সেটাই হচ্ছে বিরোধ নিয়ম। আর নির্মধ্যম নিয়ম বলতে এর মূল সূত্র যেটি, নির্মধ্যম বলতে এটিরও কিন্তু একটা একই কথা। এটা হচ্ছে যে ২ টা ঘটনার মাঝখানে একসাথে কোনো কিছু মানে মাঝামাঝি পর্যায়ে থাকবে না। হয় পুরোপুরি একদিকে যাবে নতুবা আরেক দিকে যাবে। মানে ২ টা কনসেপ্ট আছে, এই কনসেপ্টের মাঝামাঝিতে থাকার সুযোগ নেই। যেমন আ কোনো ধরে নিই কোনো ভোটের অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমরা হ্যাঁ বা না ভোটের ভিত্তিতে আমরা আসলে করছি। ইদার আমি হ্যাঁ ভোট দিব সম্পূর্ণরূপে হ্যাঁ এর পক্ষে অথবা আমি না ভোট দিব না র পক্ষে। মাঝামাঝিতে যে নাই। যে আচ্ছা কি হয় পরে দেখা যাক বা আমি 50% হ্যাঁতে 50% নাতে। এরকম কোনো কনসেপ্ট নাই। তো এইটা হচ্ছে নির্মধ্যম অর্থাৎ মধ্যমের কোনো সুযোগ নাই। আর বিরোধ হচ্ছে মাঝামাঝিতে কোনো বিরোধ হওয়ার সুযোগ নাই। হয় তথ্যটি সত্য নয় মানে তথ্যটি মিথ্যা। গেল। এরপরে দেখব যে দ্বিকটিক বিভাগের সুবিধা। আচ্ছা, দ্বিকটিক বিভাগের সুবিধা বলার আগে দ্বিকটিক বিভাগের একটা আমরা ছকের মাধ্যমে উদাহরণ দেখে ফেলি। সেটা হচ্ছে ধরে নিই জীব, এটি আমাদের পদ বা জাতি। এটিকে আমরা ভাগ করব মানুষ এবং মানুষ পদের বিরুদ্ধ পদ তাহলে কি হবে? আগে স্বরেও যোগ করতে হবে অমানুষ। ধরে নিই মানুষ পদটিকে আবার আমরা ভাগ করছি সৎ। তাহলে সৎ পদের বিরুদ্ধ পদ কি হবে? অসৎ। দেখো, আমরা এখানে কিন্তু জাস্ট একটা পদ নিয়েছি, তার বিরুদ্ধ পদ লিখেছি। আবার সৎ, তার বিরুদ্ধ পদ অসৎ লিখেছি। এইটাই হচ্ছে মানে একটা পদ আর তার বিরুদ্ধ পদের মাধ্যমে একটি যে ভাগটা হয়েছে এটাই কিন্তু দ্বিকটিক বিভাগ। এখন দ্বিকটিক বিভাগের সুবিধার মধ্যে দেখব যে দ্বিকটিক বিভাগে যৌক্তিক বিভাগের সবগুলো নিয়ম পালিত হয়। আচ্ছা দেখো, দ্বিকটিক বিভাগ একটা সহজ সরল প্রক্রিয়া। এর মধ্যে আসলে নিয়মের তেমন মানে খুব বেশি মানে ব্যবহার নাই। যেমন মূল সূত্র গ্রহণ করার কোনো ঝামেলা আমাদের নাই। জীবকে আমরা ভাগ করছি মানুষ, অমানুষ। তারা বিরুদ্ধ পদ এইটাই আসলে মেইন নিয়ম। এর অতিরিক্ত কোনো নিয়ম নাই যে আসলে আমার এই মূল সূত্র নিতে হবে বা একাধিক মূল সূত্র নেওয়া যাবে না বা এ ধরনের কিন্তু কোনো কনসেপ্ট নাই। তাহলে দেখা যাচ্ছে যে এটা যেহেতু সব নিয়ম পালিত হয়, একটাই নিয়ম যে বিরুদ্ধ পদ ব্যবহার করতে হবে। তাই এটি একটি নির্ভুল ও নিখুঁত প্রক্রিয়া। তাহলে এটি একটি নির্ভুল ও নিখুঁত প্রক্রিয়া। এরপরে দেখব এটি একটি আকারগত প্রক্রিয়া। আমরা কি বলেছি? এটি যেহেতু সব নিয়ম পালন করে, আকারগত প্রক্রিয়ায় সব নিয়ম পালন করলেই কিন্তু বিভাগটি সত্য হয়ে যাবে। তাই এ বিভাগের উপজাতি সম্পর্কে বাস্তব জ্ঞান না থাকলেও চলে। এখন আমরা যেমন কালো শব্দটা ব্যবহার করার পরে আমরা অকালো ব্যবহার করলাম। বা এমন কোনো পদ থাকতে পারে যেটি আসলে বাস্তবে নাও থাকতে পারে এর বিরুদ্ধ পদ। কিন্তু আমরা নিয়মের খাতিরে জাস্ট স্বরেও যোগ করে একটা বিরুদ্ধ পদ নিয়ে আসলাম। তাহলে এটি সম্পর্কে কিন্তু আমাদের মানে পর্যাপ্ত জ্ঞান বা আমাদের বাস্তব জ্ঞানের কিন্তু কোনো প্রয়োজন হলো না। এরপরের সুবিধাটা হলো যে এটি একটি সহজ সরল প্রক্রিয়া। অর্থাৎ যেহেতু এখানে নিয়ম নাই, একটাই নিয়ম বিরুদ্ধ পদ সম্পর্কে জানতে হবে। আবার মানে বিরুদ্ধ পদটা উল্লেখ করতে হবে এবং বিরুদ্ধ পদ সম্পর্কে আবার আমাদের বাস্তব জ্ঞানেরও কোনো দরকার নাই। তাহলে এটি একটি অত্যন্ত সহজ সরল প্রক্রিয়া। আমরা জাস্ট একটা পদ নিব বা বৃহত্তর জাতি নিব,
তাকে তার বিরুদ্ধ পদ অনুযায়ী ভাগ করতেই থাকবো। আমরা চাইলে এই প্রক্রিয়াটা অনেক দূর বা অনেক লম্বা পর্যন্ত ভাগ করতে পারি এবং কারো যদি জ্ঞান বেশি থাকে এবং ধৈর্য বেশি থাকে সে চাইলে কিন্তু মানে এই প্রক্রিয়াটা চালাতেই থাকতে পারে। তাহলে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং সহজ সরল প্রক্রিয়া। এরপরে দেখব প্রক্রিয়াটি বিরোধ নিয়ম এবং নির্মধ্যম নিয়মের উপর প্রতিষ্ঠিত বলে যুক্তিবিদ্যায় একে বৈধ প্রক্রিয়া বলে। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে যে সৃজনশীল প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দ্বিকটিক বিভাগ এটি বোঝানোর জন্য বৈধ প্রক্রিয়া ব্যবহার করতে পারে বা সহজ সরল প্রক্রিয়া। যেমন তোমার উদ্দীপকায় দেওয়া থাকতে পারে যে তমা একটি পদকে সহজ সরল প্রক্রিয়ায় ভাগ করছে বা তমা কোনো পদকে ভাগ করার সময় যে প্রক্রিয়াটি ব্যবহার করে সেটি একটি নির্ভুল এবং বৈধ প্রক্রিয়া। তাহলে আমরা এই শব্দগুলো যদি মাথায় রাখি আমাদের মাথায় সহজেই চলে আসবে যে তমা তাহলে দ্বিকটিক বিভাগ এই পদ্ধতিটি অনুসরণ করছে। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা দ্বিকটিক বিভাগের যে সুবিধা সেটি আলোচনা করলাম। এখন দেখি যে এটার আসলে অসুবিধা কি, কি? এটার অসুবিধার ১ম এ যেটি আছে সেটি হচ্ছে দ্বিকটিক বিভাগে প্রতি ক্ষেত্রে নর্থক পদ ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন বিরুদ্ধ পদটা ব্যবহার করছি তখন একটি সদর্থক পদ থাকছে এবং তার বিরুদ্ধ পদ হিসেবে একটা নর্থক পদ ব্যবহার করি। এক্ষেত্রে বিষয়টা খুব অস্পষ্ট এবং অনির্দিষ্ট। অর্থাৎ মানুষ, অমানুষ, সৎ, অসৎ, শিক্ষিত, অশিক্ষিত যখন তুমি এভাবে বিরুদ্ধ পদ ভাগ করতে থাকবে, এই পদগুলো আমাদের চেনা জানা তাই হয়তো আমরা বুঝতে পারতেছি। কিন্তু যে পদগুলো আসলে আমাদের জানা নেই তখন কিন্তু আমাদের একটা ভেগ বা মানে কি বলবো অপরিষ্কার, অস্পষ্ট একটা ধারণা তৈরি হবে। আমরা দেখতেছি যে না যৌক্তিক বিভাগ হচ্ছে কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি না যে কোন পদটা আমার ভাগ করতেছে বা এই বিভাগটা আসলে কোথায় যাচ্ছে। তো এটি একটা দ্বিকটিক বিভাগের অসুবিধা। এরপরে যে অসুবিধাটা ফেস করব সেটি হচ্ছে সবগুলো উপজাতির সন্ধান পাওয়া যায় না। অর্থাৎ উপজাতি সম্পর্কে আমাদের জ্ঞান অসম্পূর্ণ থেকে যায়। দেখো, যৌক্তিক বিভাগ বলি বা যৌক্তিক সংজ্ঞা বলি এটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অজানা বিষয়কে আমাদের জানানো বা যেসব পদ সম্পর্কে আমাদের ধারণা নেই সেই সব পদ সম্পর্কে আমাদের তথ্য দেওয়া। এখন আমি যেই বিরুদ্ধ পদটা লিখছি সেই সম্পর্কে যদি বাস্তবে কোনো অস্তিত্বই না থাকে বা আমার যদি কোনো বাস্তব জ্ঞানই না থাকে তাহলে যৌক্তিক বিভাগ করে কিন্তু আল্টিমেটলি আমাদের যে গোল বা যে লক্ষ্য সেটি কিন্তু পূরণ হওয়ার কোনো সুযোগ নেই। তাই এটি আরেকটি অসুবিধা। ৩য় অসুবিধা হচ্ছে একটি দীর্ঘ প্রক্রিয়া যেটা আগেরবার বললাম। যে একটি পদকে আমরা শুধু একটি সদর্থক এবং নর্থক ২ টি পদে ভাগ করে যাব। আমরা চাইলে অনাদিকাল অনন্ত পর্যন্ত আমরা চালায় যাইতে পারি যদি আমাদের শব্দ ভান্ডার বেশি হয়। এখন যেহেতু এখানে মানে মূল সূত্রের কোনো বালাই নাই, আমরা ইচ্ছামত এটাকে ভাগ করতে পারি। কার হয়তো হাতে সময় আছে সে বসে, বসে আচ্ছা দেখি আজকে কতদূর ভাগ করা যায়। পৃষ্ঠার পর পৃষ্ঠা চলে যাবে কিন্তু এই যৌক্তিক বিভাগ আসলে শেষ হবে না। তাহলে এটি কি প্রক্রিয়া? একটি দীর্ঘ প্রক্রিয়া। এরপরে যেটি হচ্ছে এটি একটি আকারগত প্রক্রিয়া বলে এর আসলে কোনো বাস্তব সত্যতা নাই। আকারগত প্রক্রিয়ার মূল কনসেপ্টই হচ্ছে যে এটা শুধু নিয়ম মানে বাস্তবিক সত্যতার গ্যারান্টি এটা দেয় না। অর্থাৎ তুমি নিয়ম মেনে বিভাগ করে যাও, কোনো সমস্যা নাই। এখন এটা বাস্তবে অস্তিত্ব আছে না নাই এইটা আসলে আকারগত সত্যতা গ্যারান্টি দিতে পারবে না। এটি জানার জন্য অর্থাৎ বাস্তব সত্যতা দেয় কোনটি? বস্তুগত প্রক্রিয়া। অর্থাৎ কোনো প্রক্রিয়া যদি নিয়ম মানার পাশাপাশি বাস্তবিকভাবে সত্য হয় বা তার বাস্তব জীবনে আমরা দেখতে পাই যে না ঘটনাটা আসলেও সত্য, তখন আমরা বলতে পারি যে এটি একটি বস্তুগত প্রক্রিয়া। কিন্তু না যখন আমরা শুধু যে যৌক্তিক বিভাগে ৬ টা নিয়ম মানছি, ৬ টা নিয়ম মেনে আমি ভাগ করে ফেলছি। এটা একটা আকারগত প্রক্রিয়া। এখন এটা আমাদের বাস্তবে পরীক্ষা করে দেখতে হবে যে না আসলে সত্যতা আছে কিনা। যদি থাকে তাহলে এই আকারগত প্রক্রিয়াকে আমরা বস্তুগত প্রক্রিয়ায় নিয়ে যাইতে পারব। এরপরে আসি যে বিভাগ এবং সংজ্ঞার পার্থক্য। আচ্ছা, যৌক্তিক মানে যুক্তিবিদ্যার যে ২য় অধ্যায় ১ম এবং ২য় অধ্যায়টা আমরা পড়েছি, এই বিষয়টা কিন্তু ক্লোজলি রিলেটেড। ঠিক আছে? মানে এদের মধ্যে খুব গভীর সম্পর্ক আছে। ২ টি বিষয় মানে ভালো করে পারার জন্য আমাদের বিধেয়ক সম্পর্কে ধারণা রাখতে হবে, জাতি উপজাতি সম্পর্কে ধারণা রাখতে হবে। এদের মধ্যে যেমন সম্পর্ক আছে, এদের মধ্যে কিন্তু মানে তফাতও আছে বা পার্থক্যও আছে। মেইন যে পার্থক্যটা তুমি দেখবা যে বিভাগ হচ্ছে ব্যক্তর্থের দিক আর সংজ্ঞা হচ্ছে জাত্যর্থের দিক। অর্থাৎ বিভাগ সংখ্যার দিক নিয়ে আলোচনা করে আর সংজ্ঞা গুণের দিক নিয়ে আলোচনা করে। এটি হচ্ছে আমাদের সংজ্ঞা এবং বিভাগের মূল পার্থক্য। এরপরে একটা মানে পার্থক্য দেখতে পারবা যে সংজ্ঞা হচ্ছে একটা মৌলিক প্রক্রিয়া আর বিভাগ হচ্ছে একটি নির্ভরশীল প্রক্রিয়া। অর্থাৎ যখন আমরা যৌক্তিক বিভাগ করব তখন আমাদের মানে অনেক কিছু জানতে হবে। অর্থাৎ যদি বলি যে কোনো পদকে আমি ভাগ করতে চাই জীব, এই পদটার সংজ্ঞা আমার জানতে হবে। একটা পদের সংজ্ঞা না জানা পর্যন্ত কিন্তু আমরা সঠিকভাবে যৌক্তিক বিভাগ করতে পারব না। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যৌক্তিক বিভাগটা যৌক্তিক সংজ্ঞার উপর নির্ভরশীল। কিন্তু যৌক্তিক সংজ্ঞা জানার জন্য কিন্তু আমার যৌক্তিক বিভাগের উপর নির্ভরশীল হতে হচ্ছে না। অর্থাৎ আমরা যদি কোনো পদে যে বিভেদক লক্ষণ এবং তার
মানে বৃহত্তর জাতি সম্পর্কে জানি বা আসন্নতম জাতি সম্পর্কে জানি, তাহলে আমি একটি পদের সংজ্ঞা নির্ণয় করতে পারবো। কিন্তু যদি আমি কোনো পদের জাতি সম্পর্কে না জানি, আমি সঠিক বিভাগ করতে পারবো না। তাই সংজ্ঞা হচ্ছে একটি মৌলিক প্রক্রিয়া এবং বিভাগ হচ্ছে একটি নির্ভরশীল প্রক্রিয়া। আচ্ছা, এতক্ষণ ধরে যৌক্তিক বিভাগ, দ্বিকটিক বিভাগ, দ্বিকটিক বিভাগের সুবিধা, অসুবিধা, সংজ্ঞা এসব অনেক বিষয় দেখলাম। এবার একটু দেখি যে আসলে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতাটা কোথায়? আসলে কোন, কোন পদকে আমরা আসলে ভাঙাতে আর পারবো না। অর্থাৎ এই পদটিকে আর ছোট করা যায় না বা ভেঙে তার ক্ষুদ্রতর উপজাতিতে নেওয়া যায় না। এর ১ম সীমাবদ্ধতা তোমরা দেখবা যে কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর বিভাগ সম্ভব নয়। আচ্ছা, এই নিয়মটা কিন্তু ১ম এ আমরা বলছি যে বিভাগ সবসময় একটি শ্রেণীবাচক বা জাতিবাচক পদের হবে। এই নিয়মটি আমরা যদি না মানি, না মেনে কোনো ব্যক্তি বা বস্তুকে বিভক্ত করার চেষ্টা করি, তখন আমাদের কোন অনুপপত্তি দেখা দিবে? অঙ্গগত বিভাগ অনুপপত্তি বা গুণগত বিভাগ অনুপপত্তি। তাই আমরা এর উদাহরণ হিসেবে দিতে পারি রহিম, শাপলা, আবার কোনো চেয়ার, তার হাতা, পায়া বা বসার জায়গা ইত্যাদিতে যদি ভাগ করি, তাহলে অঙ্গগত বিভাগ অনুপপত্তি দেখা দিবে। এরপরে দেখবা ক্ষুদ্রতম বা অপরতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয়। খুব বেসিক একটা কনসেপ্ট বা খুব সহজ। যৌক্তিক বিভাগের মূল কথা হচ্ছে যে কোনো বৃহত্তর জাতিকে তার ক্ষুদ্রতর উপজাতিতে ভাগ করা। এটা হচ্ছে যৌক্তিক বিভাগ। এখন চিন্তা করে দেখি যে কোনো পদ যদি সবচেয়ে ছোট হয়, তাকে আর ভাঙানোর কোনো সুযোগ নাই। সেরকম পদকে কি আর যৌক্তিক বিভাগ করার কোনো সুযোগ আছে? নাই। এখন তোমরা বলতে পারো যে আচ্ছা সবচেয়ে ক্ষুদ্রতম পদ কি এটা আমরা কিভাবে জানবো? পরফিরি তার ছকে বৃহত্তম জাতি হিসেবে যেমন দ্রব্য নিয়েছে, তেমন আসলে কোনো মানে ধরাবাঁধা জিনিস নেই যে এইটাই আমার ক্ষুদ্রতম পদ। তবে পরীক্ষার ক্ষেত্রে বা মানে জানার স্বার্থে হতে পারে যে একটা নির্দিষ্ট সংখ্যক মানে ক্রম বা ক্রোনোলজি দেওয়া থাকবে। এগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে যেমন জীব, মানুষ, সৎ, অসৎ। এই ক্রোনোলজিতে দেখবা বৃহত্তম জাতি হচ্ছে জীব, এরপরে আসবে মানুষ, তারপরে সৎ, অসৎ। এই সৎ, অসৎটা যদি আমি এই অর্ডারে একে আর ভাঙানো সম্ভব হচ্ছে না। বাস্তবে হয় আরো অনেক ক্ষেত্রেই হতে পারে। যদি আমরা এই ৩ টার মধ্যে ধরি তাহলে ক্ষুদ্রতর মানে ক্ষুদ্রতম কোনটা? সৎ বা অসৎ। এইটাকে আর ভাঙানোর সুযোগ নেই। তাই যেটা আসলে অপরতম উপজাতি সেটিকে আর যৌক্তিক বিভাগ করা সম্ভব নয়। ব্যক্তর্থহীন কোনো পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। আমরা অধ্যায়ের শুরুতেই বলেছি যে যৌক্তিক বিভাগ হচ্ছে পদের ব্যক্তর্থ বা সংখ্যার দিক। এখন যেই পদের ব্যক্তর্থ নাই সেই পদের আসলে বিভাগ সম্ভব নয়। যেমন বলি যে সততা। এখন এই সততা পদটাকে আমরা বলতে পারি যে আচ্ছা আমার মধ্যে ২ টা সততা আছে বা রহিম ভাই ৩ মাত্রার সৎ। এরকম কি কোনো বিষয় আসলে আছে? নাই। তাহলে এই মৌলিক গুণাবলী যেগুলা আছে বা আমাদের এগুলার কিন্তু আসলে যৌক্তিক বিভাগ সম্ভব নয়। আরেকটা জিনিস তোমরা মাথায় রাখতে পারো যে মনের মৌলিক অনুভূতি এই বিষয়টারও কিন্তু আসলে যৌক্তিক বিভাগ সম্ভব নয়। যেমন প্রেম, বেদনা, দুঃখ এগুলো হচ্ছে আমাদের মনের মৌলিক অনুভূতি। এগুলো পারসন টু পারসন ভ্যারি করে। এগুলার যেমন আসলে সংজ্ঞা দেওয়াও সম্ভব নয়। এগুলো আবার দেখবা যে ব্যক্তর্থও নাই। এগুলার আসলে বিভাগ করাও সম্ভব নাই। এটা বিভাগ করার জন্য যে মূল সূত্র প্রয়োজন বা ক্ষুদ্রতম উপজাতি প্রয়োজন এগুলা কোনটাই উপস্থিত নাই। তাই মনের মৌলিক অনুভূতি সমূহের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। এর আগে একটা নিয়ম ছিল যে বিশিষ্ট সমষ্টিবাচক পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। বিশিষ্ট সমষ্টিবাচক পদে হয় কি? যে একসাথে অনেকগুলো পদ থাকে। সো অলরেডি ওইটার মধ্যে অনেকগুলা মূল সূত্র আ জড়িত থাকে। তো তখন এটিকে যখন আমরা ভাগ করতে যাব তখন সংকর বিভাগ অনুপপত্তি বা পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি দেখা দিবে। তাই বিশিষ্ট সমষ্টিবাচক পদের আসলে বিভাগ করা সম্ভব নয়। পরীক্ষায় অনেক ক্ষেত্রেই দেওয়া থাকে যে খ নাম্বার প্রশ্নে বিশেষ করে সৃজনশীলে যে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা নির্ণয় করো বা এগুলোর মধ্যে কোনো একটা শব্দ দেয় যে মনে করো সততা শব্দটির যৌক্তিক বিভাগ দেখাও। এক্ষেত্রে তোমার লিখতে হবে যে সততা যে সততা পদ আছে, সততা শব্দটির বা পদের কোনো ব্যক্তার্থ নাই, তাই এটিকে ভাগ করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে এর যৌক্তিক বিভাগ সম্ভব নয়। এরপরে আমরা দেখব কিছু প্র্যাকটিস প্রবলেম। এতক্ষণ ধরে আমরা যৌক্তিক বিভাগে ৬ টা নিয়মই দেখেছি এবং কোন নিয়ম লঙ্ঘন করলে কোন অনুপপত্তি দেখা যায় সেটি দেখেছি। এখন একটু চেষ্টা করব নিজেরা যে কি প্র্যাকটিস মানে প্র্যাকটিসের মাধ্যমে
মানে আইডেন্টিফাই করা যে কোন নিয়মটা লঙ্ঘন হয়েছে বা আদৌ এটি সঠিক বিভাগ কিনা। দেখো প্রথমে বলেছি কি মানুষকে সততা, সত্যবাদিতা, সাহস, একাগ্রতা, এরকম উদাহরণ কিন্তু আমরা বারবার দেখেছি। দেখো সততা, সত্যবাদিতা, সাহস, একাগ্রতা। তাহলে এখানে আমাদের মূল সূত্র কি কি আমরা দেখতে পাই? সততা, অর্থাৎ এখানে আমার ভাগ হবে হয় সৎ নয় অসৎ। সত্যবাদিতা, সাহস, একাগ্রতা। দেখো এখানে কয়টা মূল সূত্র টোটাল? ইন টোটাল 4টা মূল সূত্র। তাহলে আমরা যুক্তিবিদ্যার যৌক্তিক বিভাগের ২য় নিয়মে কি শিখেছি যে এক যৌক্তিক বিভাগ করার সময় সর্বোচ্চ একটা মূলসূত্র গ্রহণ করতে হবে। একাধিক মূলসূত্র গ্রহণ করলে কোন অনুপপত্তি দেখা দেয়? সংকর বিভাগ অনুপপত্তি। তাই ১ নাম্বার মানে যৌক্তিক বিভাগটা তো আমাদের ঠিক নাই। উপরন্ত যে অনুপপত্তিটা দেখা দিয়েছে এখানে লিখি, সেটি হচ্ছে সংকর বিভাগ অনুপপত্তি। এরপর উদাহরণটা পড়ি। যুক্তরাজ্যকে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলসে ভাগ করা। আচ্ছা, এখানে কিন্তু আমাদের সাধারণ জ্ঞানের একটু ব্যাপার আছে। সেটা কি? যে যুক্তরাজ্য বলতে আসলে বোঝায় এই যে দেখো ইংল্যান্ড, স্কটল্যান্ড আর ওয়েলস। ধরো ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস শর্ট ফর্ম ইউজ করলাম। এই ৩টা মিলে যেটা গঠিত হয় সেটাকে আমরা বলি গ্রেট ব্রিটেন। কি বলি? গ্রেট ব্রিটেন। এই গ্রেট ব্রিটেনের সাথে যখন উত্তর আয়ারল্যান্ড যুক্ত হয় তখন আমরা এটাকে আসলে বলি যুক্তরাজ্য। তাহলে এখানে খেয়াল করে দেখো তো যে এই যুক্তরাজ্য হওয়ার ক্ষেত্রে বাদ কোনটা গেছে? ইংল্যান্ড আছে, স্কটল্যান্ডও আছে, ওয়েলস আছে, নাই কোনটা? এই যে উত্তর আয়ারল্যান্ড। তাহলে যুক্তরাজ্য এখানে একটু মাথায় রাখি যে যুক্তরাজ্য এখানে আমাদের হচ্ছে বিভাজ্য মূল, অর্থাৎ এই জাতিকেই ক্ষুদ্রতম উপজাতি সমূহে ভাগ করতে হবে। আর এই যুক্তরাজ্যের আন্ডারে যে ৩টি আছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, এগুলো হচ্ছে আমাদের বিভাজক উপশ্রেণী। তাহলে দেখো বাদ গেছে কি? উত্তর আয়ারল্যান্ড। অর্থাৎ যুক্তরাজ্য পদের যে ব্যক্তর্থটা এটা বেশি হয়ে গেছে আর উপজাতি সমূহে যে ব্যক্তর্থটা কম হয়ে গেছে। আমরা আমাদের যুক্তিবিদ্যার যে ৩য় নিয়ম ছিল সেখানে দেখেছি যে উপজাতিগুলোর ব্যক্তর্থ এবং জাতির ব্যক্তর্থ সবসময় সমান হতে হবে। যদি উপজাতিগুলোর ব্যক্তর্থ জাতির ব্যক্তর্থ অপেক্ষা কম হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অব্যাপক বিভাগ অনুপপত্তি দেখা দেবে। তাহলে এই ২ নাম্বারে আমরা কি দেখতে পাই? অব্যাপক বিভাগ অনুপপত্তি। আচ্ছা, এরপরে দেখি একটি চেয়ারকে তার পায়া, হাতল, ছাউনি ইত্যাদিতে ভাগ করা। ধরি এটি একটি চেয়ার, যদিও খুবই বাজে হয়েছে কিন্তু আমরা ধরে নিই। হ্যাঁ, আমরা ধরে নিই এটি একটা চেয়ার। এগুলা তার পায়া, ধরে নিই এইখানে তার হাতল, যদিও মনে হচ্ছে না। আর এইখানে ধরে নিই তার ছাউনিটা দেওয়া আছে। তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিই এটা একটা চেয়ার। আচ্ছা, তো এই ফানি চিত্রটাতে আমরা দেখতে পারি যে আমরা একটা চেয়ার অর্থাৎ একটি বস্তুর মধ্যে ৩টি অংশে ভাগ করছি। কি? চেয়ার, ছাউনি, হাতল, পায়া, এই ৪টা মানে ছাউনি, হাতল, পায়া, এই পুরা জিনিসটাকে আমরা আসলে এই ৩টা বিষয়ে ভাগ করছি। তাহলে আমরা যৌক্তিক বিভাগের ১ম নিয়মে কি শিখেছি? যে যৌক্তিক বিভাগে সবসময় একটি জাতিবাচক বা শ্রেণীবাচক পদের বিভাগ করতে হবে। যদি আমরা কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে ভাগ করার চেষ্টা করি তাহলে আমাদের অঙ্গগত বিভাগ অনুপপত্তি বা গুণগত বিভাগ অনুপপত্তি দেখা দিতে পারে। এখানে চেয়ারের পায়া, হাতল, ছাউনি কি কোনো গুণ বুঝায়? যে আচ্ছা এই চেয়ারের পায়া আছে, এটা কি কোনো গুণ? না, এটা হচ্ছে তার অঙ্গ বা তার একটা অংশ। তাহলে আমরা এখানে দেখতে পারি যে অঙ্গগত বিভাগ অনুপপত্তি দেখা দিয়েছে। অর্থাৎ ১ম নিয়ম লঙ্ঘিত হয়েছে। এরপরে দেখি রংকে লাল, নীল, হলুদ রঙে ভাগ করা। দেখো
আমাদের যে রামধনু আছে বা রংধনু আছে সেইখানেই কিন্তু টোটাল ৭টা রং আছে। এবং আমরা যদি আরো যৌগিক রঙের কথা চিন্তা করি, অনেক রং আছে পৃথিবীতে। সেক্ষেত্রে রংকে যদি আমরা শুধু লাল, নীল, হলুদ এই ৩ টা রঙে ভাগ করি, কিন্তু রঙের যে ব্যক্তত্ব অপেক্ষা কিন্তু অনেক কম হয়ে যায়। আমরা যদি সব রং কিন্তু এড করা সম্ভবও নয়। এত রং আছে যদি আমরা যৌগিক রংগুলো মানে চিন্তা করি। তাহলে দেখো এই রং অর্থাৎ বিভাজ্য মূল এবং লাল, নীল, হলুদ যেইটা এগুলো হচ্ছে বিভাজক উপশ্রেণী। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বিভাজ্য মূল অপেক্ষা আমাদের যে বিভাজক উপশ্রেণী আছে সেইটার ব্যক্তত্ব অনেক কমে যাচ্ছে। তাহলে এখানে আমরা যে অনুপপত্তিটা দেখব এই ক্ষয়ের মতো অব্যাপক বিভাগ অনুপপত্তি। আমরা নিয়মগুলো পড়ার পর আশা করি প্র্যাকটিস প্রবলেমগুলো তোমরা নিজে নিজেই সলভ করতে পারছো। প্র্যাকটিস গুলা করার পর আমরা এখন কিছু বহু নির্বাচনী বা এমসিকিউ দেখব। বোর্ডের পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসে এই অধ্যায় থেকে কি আসতে পারে চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো টেমন এর অর্থ কি? আমরা দ্বিকটিক বিভাগ পড়ার সময় দেখেছিলাম যে ডিকাটমি শব্দটিকে যদি আমরা ভাগ করি ২ টি অংশ পাবো ডিকা যোগ টেমন। তো এইখানে আমরা দেখেছি যে ডিকা শব্দের অর্থ ২ এবং টেমন শব্দের অর্থ ভাগ করা। তাহলে টেমন শব্দের অর্থ হচ্ছে ভাগ করা। এরপরে দেখব যে যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মটি লঙ্ঘন করলে কোন অনুপপত্তি হয়। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম। আচ্ছা দেখো যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম ছিল যে বিভাগ করার সময় একাধিক মূলসূত্র গ্রহণ করা যাবে না, একটি মূলসূত্রের উপর নির্ভর করতে হবে। যদি আমরা একাধিক মূলসূত্র গ্রহণ করি তাহলে সংকর বিভাগ অনুপপত্তি দেখা দেয়। দেখো আমাদের ৪ নম্বর অপশনে বলেছে সংকর বিভাগ অনুপপত্তি। এর পরেরটি হচ্ছে একটি জাতিকে দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়া। আমরা দ্বিকটিক বিভাগের সংজ্ঞাতেই বলেছিলাম যে একটি জাতিকে তার অন্তর্ভুক্ত বিরুদ্ধ দুটি উপজাতিকে ভাগ করার প্রক্রিয়া হচ্ছে দ্বিকটিক বিভাগ। এরপরে দেখব যে একটি গরুকে তার মাথা, লেজ, শিং ইত্যাদিতে ভাগ করা। অর্থাৎ গরুর অঙ্গগুলান তার মাথা, লেজ এবং শিং এগুলো যেটা আছে এই অনুসারে যদি আমরা ভাগ করি অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নিচ্ছি। যৌক্তিক বিভাগের প্রথম নিয়মে আমরা বলেছিলাম যে সবসময় যৌক্তিক বিভাগে একটি জাতিবাচক পদকে নিতে হবে। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে নেওয়া যাবে না। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে যদি তার অঙ্গ অনুসারে আমরা ভাগ করি সেটি হবে অঙ্গগত বিভাগ অনুপপত্তি। এরপরে দেখি যৌক্তিক বিভাগ পদের কোন দিক। এটি আসলে আমরা অনেকবার বলেছি এবং আশা করি আমি বলার আগে তোমরা সবাই জানো যে যৌক্তিক বিভাগ হচ্ছে পদের ব্যক্তর্থের বা সংখ্যার দিক। এরপরে দেখি যে উপজাতির মিলিত সমষ্টি জাতি অপেক্ষা কম হলে। আমরা যে প্র্যাকটিস টেস্টটা করেছি সেখানে কিন্তু ২টা উদাহরণ আমরা এরকম দেখেছি। অর্থাৎ উপজাতিগুলার যে মিলিত ব্যক্তর্থতা সেটা জাতির ব্যক্তর্থ অপেক্ষা কম হবে। তাহলে এটি হবে অব্যাপক বিভাগ অনুপপত্তি। আমরা যে যুক্তরাজ্যকে ওয়েলস, ইংল্যান্ড এবং এই উদাহরণটা যেটা ছিল সেটা কিন্তু অব্যাপক বিভাগ অনুপপত্তির উদাহরণ ছিল। এরপরে দেখি দ্বিকটিক বিভাগ প্রবর্তন করে কে। এটি কিন্তু অনেক বইয়ে দেওয়া নেই। আবার আমরা দ্বিকটিক বিভাগ আলোচনার ক্ষেত্রেও তোমাদের বলি নাই। এইটা মনোযোগ দিয়ে শুনবা যে দ্বিকটিক বিভাগ প্রবর্তন করেন বেনথাম। কে প্রবর্তন করেন? বেনথাম। এরপরে যৌক্তিক বিভাগ করা হয় ব্যক্তির, বস্তুর, জাতিবাচক পদে। কোনটা সঠিক উত্তর হবে? যৌক্তিক বিভাগের প্রথম নিয়মে স্পষ্ট বলা আছে কেবলমাত্র জাতিবাচক পদে যৌক্তিক বিভাগ সম্ভব। তাই সঠিক উত্তর হচ্ছে শুধু ৩ জাতিবাচক পদে। এখন এখানে একটু ট্রিক করে দিতে পারতো যে ব্যক্তি একটা রাখছে ২ এ দিছে শ্রেণীবাচক পদ, ৩ এ দিছে জাতিবাচক পদ। সেক্ষেত্রে উত্তরটা হতো ২ আর ৩ যদি এখানে শ্রেণীবাচকটা থাকতো। যেহেতু নাই কেবল জাতিবাচক পদ আছে তাই এখানে উত্তর হবে শুধু ৩। এরপরে দেখবো দ্বিকটিক বিভাগে কোনটি আলোচনা না করলেও চলে। আমাদের কিন্তু একটা রোগ আছে, হ্যাঁ, পরীক্ষা হলে সবার শেষে ইংলিশে করার সময় ডোন্ট বা ডাজন্ট ফলো দ্য রুল হুইচ ওয়ান ইজ নট। তো বাংলায় এরকম কোনটি না করলেও চলে, করলেও চলে পড়লে কিন্তু অ্যান্সার ভুল হবে। নাটা আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে বা প্রশ্নটা একটু আস্তে আস্তে পড়তে হবে। এক্ষেত্রে দেখি বস্তুগত দিক, বাস্তব জ্ঞানের দিক, আকারগত দিক। আচ্ছা, কোনটি আসলে আলোচনা করা না করলেও চলে? এখন দেখো দ্বিকটিক বিভাগ একটা আকারগত প্রক্রিয়া, তাই এটা করা হয়েছে। এখন যদি এই বস্তুগত দিক আর বাস্তব জ্ঞানের দিক কিন্তু একই, তোমরা যদি এটার অ্যান্সার নাও জানো আর এইটা যদি মাথায় থাকে
যে কোনো নিয়ম ফলো করার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আকারগত বা রূপগত প্রক্রিয়া। আর বাস্তব প্রয়োগের যে দিকটা আছে সেটি হচ্ছে বস্তুগত বা বাস্তব জ্ঞানের দিক। তাহলে দেখো এই বাস্তব জ্ঞান আর বস্তুগত যেহেতু একই এবং আকারগত দিকটা দ্বিকোটিক বিভাগে অবশ্যই মান্য করতে হবে। যদি তুমি নিয়ম লঙ্ঘন করো তাহলে এটা আকারগত প্রক্রিয়া হবে না। তাই কোনটি না করলেও চলে? বস্তুগত দিক এবং বাস্তব জ্ঞানের দিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে ১ এবং ২। এরপরে দেখি মানুষকে একই সাথে সৎ, লম্বা, ফর্সা। অর্থাৎ দেখো এখানে মূল সূত্র বা মূল গুণ কিন্তু ৩টা। সততা, লম্বার ক্ষেত্রে উচ্চতা, আর ফর্সার ক্ষেত্রে তার বর্ণ বা গায়ের রং। তাহলে মূল সূত্র কয়টা? ৩টা। তাহলে আমরা দেখেছি যে যুক্তিবিদ্যার যৌক্তিক বিভাগের ২য় নিয়মে যে একটি মূলসূত্রের অধিক বা একাধিক মূলসূত্র গ্রহণ করলে সংকর বিভাগ অনুপপত্তি দেখা যায়। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে সংকর বিভাগ অনুপপত্তি। এরপরে দেখি দ্বিকোটিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া। দ্বিকোটিক বিভাগ নিয়ে এর আগের প্রশ্নে আমরা বলেছি যে দ্বিকোটিক বিভাগ একটি আকারগত বা রূপগত প্রক্রিয়া। এটার সাথে আসলে মানে বস্তুগত দিক বা বাস্তব প্রমাণের দিকের কোনো মানে সম্পর্ক নাই। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি ২ টা বিরুদ্ধ পদ ইউজ করতেছো, সব নিয়ম ফলো করতেছো, তোমার দ্বিকোটিক বিভাগ ঠিক আছে। তাই এটি একটি আকারগত প্রক্রিয়া। পাশে লিখে রাখতে পারো যে রূপগত প্রক্রিয়া। এরপরে দেখো পরস্পরাঙ্গী অনুপপত্তি। এইটা আমাদের ৪ নাম্বার নিয়মে পড়েছি যে যুক্তিবিদ্যায় যখন আমরা যৌক্তিক বিভাগ করব তখন বিভক্ত উপজাতিগুলোকে পরস্পর বিচ্ছেদক হতে হবে। মানে একটার উপস্থিতিতে অপরটির উপস্থিতি অসম্ভব। মানে একটা থাকলে আরেকটা থাকা যাবে না। এরকম হইতে হবে। এরকম যদি না হয়, অর্থাৎ মানে পদগুলো পরস্পর যদি বিচ্ছেদক না হয় তাহলে কোন অনুপপত্তি দেখা দেয়? পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি। তাহলে নিয়মটা হচ্ছে ৪র্থ নিয়ম। এরপর বলছে যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি? আমরা যৌক্তিক বিভাগে টোটাল ৬টা নিয়ম পড়ছি। তো এটা অধ্যায়ের শুরুতেই বলা আছে। আশা করি তোমরা সবাই জানো যে ৬টি। এরপরে দেখি যৌক্তিক বিভাগে কোন ধাপকে বাদ দেওয়া যায় না। আচ্ছা, যৌক্তিক বিভাগে যে ৬টি নিয়ম আছে তার সবার লাস্টে ৬ নাম্বার নিয়মে আমরা দেখেছি যে যৌক্তিক বিভাগে সবসময় মানে ক্রনোলজিক্যালি বা একটা ধাপ মেইনটেইন করে যাইতে হবে। মধ্যবর্তী কোনো ধাপ বাদ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। যদি আমরা মধ্যবর্তী কোনো ধাপ বাদ দিই তাহলে আমাদের উৎক্রান্তি বিভাগ অনুপপত্তি বা উল্লম্ফন বিভাগ অনুপপত্তি দেখা দিবে। তাহলে কোন ধাপকে আমাদের বাদ দেওয়ার সুযোগ নেই? মধ্যবর্তী। এরপরে দেখব যে যৌক্তিক বিভাগের সর্বশেষ নিয়ম লঙ্ঘন করলে কোন অনুপপত্তি ঘটে। আমরা কিন্তু আগের প্রশ্নের ক্ষেত্রে আমরা বলে ফেলেছি যে যৌক্তিক বিভাগের ৬ষ্ঠ নিয়ম যদি আমরা লঙ্ঘন করি বা সর্বশেষ নিয়ম যদি আমরা লঙ্ঘন করি তাহলে আমাদের উল্লম্ফন বিভাগ অনুপপত্তি দেখা যায়। এর আরেকটি নাম হচ্ছে উৎক্রান্তি। দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়াটি কেমন? আচ্ছা, দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়াটি পড়ার ক্ষেত্রে আমরা দেখছি যে এটা একটা সহজ সরল প্রক্রিয়া। এর নিয়ম বলতে একটাই নিয়ম আছে যে শুধু বিরুদ্ধ পদ ব্যবহার করতে হবে এবং যুক্তিবিদ্যার ২ টা বেসিক নিয়ম, বিরোধ নিয়ম এবং নির্বন্ধম নিয়মের উপর নির্ভর করে এই প্রক্রিয়াটা চলে। তাই এটি একটি সহজ বা সরল প্রক্রিয়া। এখানে অপশন কি বলছে? জটিল? অবশ্যই না। রূপক, এটা সাহিত্যে ব্যবহৃত হয়। দুর্বোধ্য, এটা সংজ্ঞার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই সঠিক উত্তর সরল। এরপরে দ্বিকোটিক বিভাগে বিভক্ত পদগুলো কিরূপ হয়? আচ্ছা, একটা এই মানে দ্বিকোটিক বিভাগ নিয়ে যখন এতগুলো প্রশ্ন আসতেছে তখন আবার তোমাদের মাথায় যাতে চলে আসে যে দ্বিকোটিক বিভাগের কনসেপ্টটা ছিল ঠিক এমন যে জীব, মানুষ, অমানুষ। ২ টা বিরুদ্ধ পদ। এই মানুষটাকে আবার আমরা ভাগ করি, এবার নাও শিক্ষিত, আবার নেই অশিক্ষিত। দেখো, মানুষ, অমানুষ অর্থাৎ বিরুদ্ধ পদ, শিক্ষিত, অশিক্ষিত বিরুদ্ধ পদ। এটা হচ্ছে দ্বিকোটিক বিভাগ। তাহলে একটু দেখো তো যে মানুষ পদটা আর অমানুষ পদটা, এই পদটা আসলে কি? বা এর অন্তর্গত পদগুলা কিরূপ? এখানে মানুষ, এটিকে তুমি বলতে পারো যে এটি একটি সদর্থক পদ। আর এখানে দেখো অমানুষ, এটি হচ্ছে নঞর্থক পদ।
অর্থাৎ মানুষ হওয়ার যে গুণগুলো যার মধ্যে অনুপস্থিত না বোঝা বা নেতিবাচক বোঝাচ্ছে সেটি হচ্ছে নর্থক। তা আমাদের সঠিক উত্তর প্রথমে বলছে কি সরল যৌগিক। এখানে ২ টা পদে আমাদের সরল হবে। তারপর এখানে দেখো একার্থক, অনেকার্থক। এটাও ২ টাই একার্থক পদ হয়। আর সংশ্লেষক বিশ্লেষকের কনসেপ্টটা থাকে যে সংশ্লেষক পদ হচ্ছে যে জাস্ট জেনেরিক কথাবার্তা। মানে একটা পদ আছে সেইটার বৈশিষ্ট্য আছে যেগুলো সেগুলো তুমি উল্লেখ করতেছো। আর বিশ্লেষকটা হচ্ছে যে তুমি ওই পদ সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য যোগ করতেছো। সেটা হচ্ছে বিশ্লেষক। এগুলো এরকম কোনো কাজ করে না। তাহলে এটা কি? সদর্থক এবং নর্থক বা নঞর্থক। এরপরে দেখি আবার দ্বিকটিক বিভাগের কয়টি মৌলিক নিয়মের উপর নির্ভর করেছে এটি আমরা বারবার বলেছি এবং নিয়মগুলোও বিস্তারিত বলেছি যে ২ টি নিয়ম, বিরোধ নিয়ম এবং নির্মধ্যম নিয়ম। তাহলে নিয়ম কয়টি? ২ টি এবং কি, কি? একটা হচ্ছে বিরোধ নিয়ম, আরেকটা হচ্ছে নির্মধ্যম নিয়ম। এরপরে দেখি যে মুদ্রাকে তামা, নিকেল, রূপা, সোনা এবং ব্যাংক নোটে ভাগ করা। এখন দেখো এগুলার ক্ষেত্রে আমি একটা কালার ইউজ করেছি আর ব্যাংক নোটের ক্ষেত্রে আলাদা। নিশ্চয়ই এর পেছনে একটা কারণ আছে। তাহলে দেখো মুদ্রা বলতে বোঝায় পয়সা বা মেটালিক কয়েন যেগুলো আছে। মানে কয়েন যেইটা সেইটাই কিন্তু মুদ্রা। আর আমরা যে টাকাগুলান ব্যবহার করি অর্থাৎ কাগজের তৈরি এগুলোর নাম টাকা। আর যেগুলো মানে খুচরা পয়সা বলি বা পয়সা এগুলা হচ্ছে ধাতব মুদ্রা। এখন দেখো তো মুদ্রাকে তামা অর্থাৎ তামা দিয়ে তৈরি মুদ্রা হতে পারে, নিকেল দিয়ে তৈরি মুদ্রা হতে পারে এবং প্রাচীনকালে তো আমাদের সোনার মুদ্রা প্রচলিত ছিল যেটা স্বর্ণ মুদ্রা বলতাম। ভালো কথা। কিন্তু এই ব্যাংক নোটটা এটা একটা ইম্পোস্টারের মতো চলে আসছে। অর্থাৎ এর মধ্যে কিন্তু ব্যাংক নোটটা পড়ে না। তাহলে দেখো মুদ্রার মধ্যে যেহেতু ব্যাংক নোট পড়ে না এবং মুদ্রা এখানে বিভাজ্য মূল, তাহলে দেখো যে মুদ্রার ব্যক্তর্থ কিন্তু এই উপজাতিগুলা যেগুলো আছে তার ব্যক্তর্থ অপেক্ষা কম হচ্ছে। ভালো করে নোটিস করো এখানে বিষয়টা হচ্ছে যে ধরে নিলাম জাতি এইখানে আর এখানে ধরে নিলাম বিভক্ত উপজাতি। এখানে কিন্তু উপজাতির ব্যক্তর্থটা বেশি হয়ে যাচ্ছে। আর ৩ নাম্বার নিয়মে আমরা পড়েছিলাম যে যৌক্তিক বিভাগে সবসময় বিভক্ত উপজাতিগুলার ব্যক্তর্থ বিভাজ্য জাতির সমান হতে হবে। যদি কম হয় তাহলে অব্যাপক বিভাগ অনুপপত্তি, যদি বেশি হয় তাহলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি। তাহলে এখানে কি অনুপপত্তি দেখা দিয়েছে? অতিব্যাপক। এবং এটি কোন নিয়ম লঙ্ঘনের ফলে হয়? যৌক্তিক বিভাগের ৩য় নিয়ম লঙ্ঘনের ফলে হয়। এরপরে দেখি যৌক্তিক বিভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হয় কি, কি? জাতিবাচক পদের ক্ষেত্রে, শ্রেণীবাচক পদের ক্ষেত্রে আর বস্তুবাচক পদের ক্ষেত্রে। আমরা শুরুতে পড়েছি যে যৌক্তিক বিভাগে সবসময় জাতিবাচক বা শ্রেণীবাচক পদকে ভাগ করতে হবে, ব্যক্তিবাচক বা বস্তুবাচক পদ নয়। তাই সঠিক উত্তর হচ্ছে ১ এবং ৩ শুধুমাত্র জাতিবাচক পদ এবং শ্রেণীবাচক পদ। এখানে মানে বস্তুবাচক পদের পরিবর্তে কিন্তু ব্যক্তিবাচকও থাকতে পারত। সেক্ষেত্রে কিন্তু তবুও এটি সঠিক উত্তর হতো না। এরপরে যাই সৃজনশীল। এতক্ষণ ধরে আমরা এমসিকিউ দেখছি। এই অধ্যায়ের এমসিকিউ গুলো মানে মেক্সিমাম সময় হয় কি? যে তোমাকে একটা ভুল সংজ্ঞা দেওয়া হবে মানে ভুল বিভাগ দেওয়া হবে এবং এখানে বিভাগে কোন নিয়মটা লঙ্ঘন হয়েছে এবং এই বিভাগের নিয়মটা লঙ্ঘন হওয়ার ফলে কোন অনুপপত্তি ঘটেছে এই বিষয়টি তোমাকে দেখতে দেওয়া হয়। এবং কিছু মানে কনসেপ্ট ভিত্তিক দেওয়া থাকে যেমন দ্বিকটিক বিভাগে দেওয়া থাকে যে টেমনো শব্দের অর্থ কি, ডিকা শব্দের অর্থ কি বা কোন শব্দ থেকে এসেছে বা যৌক্তিক বিভাগ কোন পদের কোন দিকটি মানে লক্ষ্য করে। আমরা সাধারণত যতগুলো এমসিকিউ পড়েছি আমরা সবগুলো আসপেক্টই কমপ্লিট করেছি। এরপরে থাকে যে তোমাদের প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস করতে হবে এবং বিভিন্ন পদের ভাগ করার চেষ্টা করতে হবে। এখানে আমরা ইন্টারেস্টিং করার জন্য বিষয় করতে পারি যে আমরা বিভিন্ন অধ্যায়ে যেতে পারি বা ফার্স্ট পেপারেও যেতে পারি। সেখানে আমরা কোনো একটি জাতিবাচক বা শ্রেণীবাচক পদ আইডেন্টিফাই করলাম। সেই পদটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করার চেষ্টা করলাম। পরে ভাগ করার পর আমরা দেখলাম যে আসলে কোনো অনুপত্তি ঘটছে কিনা বা এটি আমার সঠিক নিয়ম আছে কিনা বা যেটিকে আমরা বিভাগ করলাম যেহেতু দ্বিকটিক বিভাগ সহজ আমরা নিজেরাই চেষ্টা করলাম যে ওই শ্রেণীবাচক পদটির দ্বিকটিক বিভাগ তৈরি করে ফেলতে। তাহলে বিষয়টি ইন্টারেস্টিং হবে এবং আমাদের মাথায় ভালোভাবে থাকবে এবং নিয়মগুলো বারবার পড়তে হবে। এই ক্ষেত্রে অনেকের আসলে প্রশ্ন থাকে যে আমরা নিয়মগুলো মুখস্থ করব কিনা। এক্ষেত্রে একটা জিনিস হয় যে যুক্তিবিদ্যায় যদি আমরা ঠিকভাবে লিখতে পারি এখানে কিন্তু গণিতের মতো ফুল মার্ক পাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে হয় কি যখন তোমাকে একটা ভুল বিভাগ দিবে এবং জিজ্ঞেস করবে যে আসলে এখানে কোন অনুপপত্তি ঘটেছে তখন তুমি হয়তো জানো যে এখানে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে এবং তুমি এইটাও জানো যে এটা ২ নং নিয়মের মানে লঙ্ঘন করার ফলে হয়েছে। কিন্তু ওই মুহূর্তে যদি তোমার মনে না থাকে
যে আসলে ২ নম্বরে আমার নিয়মটা কি ছিল? কোনো সমস্যা নেই, তুমি সঠিক উত্তর দিতে পারবা। কিন্তু টিচার তখন বুঝতে পারবে যে না, তোমার হয়তো এই নিয়মটাই আসলে ভালোভাবে মুখস্থ নাই বা জানা নাই। তো তখন টিচারের একটু খারাপ ইমপ্রেশন তৈরি হবে। তোমার মার্ক কমে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এক্ষেত্রে যেহেতু ৬ টা নিয়ম এবং নিয়মগুলো কিন্তু খুব বড় না। ১ লাইনের নিয়ম, 1 লাইনার। এবং কোন নিয়ম যদি তোমার একটু কঠিন হয়, তুমি নিজের মতো একটু সাজিয়ে নিবা। নিয়ে মূল কথাটা যদি লেখো, টিচার মানে তোমার ইমপ্রেশনটা ভালো তৈরি হবে এবং তুমি ফুল মার্ক পাওয়ার কিন্তু চান্স আছে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে তোমরা ৬ টা নিয়মই মনে রাখবা। আর মনে রাখার জন্য একটা সূত্র যে বারবার পড়তে হবে, বারবার লিখতে হবে। এরপরে দেখি যে সৃজনশীলে কি বলছে। সৃজনশীলে সর্বপ্রথম আমরা ভালোভাবে পড়ব। এইখানে যে তমা বলল, যখন কোনো পদকে একটি মাত্র মূল সূত্রের আলোকে আলাদা করা হয় তখন অনেক সমস্যা দূর করা হয়। আর রেখা বলল যে মানুষ পদকে বিভাজন করতে গিয়ে সে বলল যে মানুষ হলো সভ্য, শিক্ষিত এবং সৎজীব। এখন মানে ২ জন বলছে যে মানে যৌক্তিক বিভাগ সম্পর্কেই তারা বলছে। একজন যৌক্তিক বিভাগ নিয়ে বলছে যে যখন আমরা একটা মূল সূত্রের উপর ভিত্তি করে আলাদা, আলাদা ভাগ করি তখন আমাদের যৌক্তিক মানে অনেক সমস্যা দূর হয়। এখনো কিন্তু সে মানে ক্লারিফাই করে নাই যে এটা কি? আর তমা আমাদের কি বলছে দেখো, যে মানুষ হলো মানে রেখা বলছে যে মানুষ হলো সভ্য, শিক্ষিত এবং সৎজীব। প্রশ্নগুলো পড়ে দেখি যে অঙ্গগত বিভাগ কি? আচ্ছা, এটার সংজ্ঞা অনেকে অনেকভাবে দিতে পারে। আমি যেটা প্রেফার করি সেটা হলো যে যৌক্তিক বিভাগের ১ম নিয়ম লঙ্ঘন করে কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে তার অঙ্গ-প্রত্যঙ্গ অনুসারে ভাগ করলে যে অনুপপত্তি ঘটে তাকে বলা হয় অঙ্গগত বিভাগ। গেল। এটা যদি তুমি সঠিকভাবে বুঝাতে পারো যে একটা বিশিষ্ট ব্যক্তিকে আমরা তার অঙ্গ অনুসারে ভাগ করতেছি, তাহলে টিচার তোমাকে মার্ক দিয়ে দিবেন। এরপরে দেখো অতিব্যাপক বিভাগ অনুপপত্তি উদাহরণ সহ লেখো। যেমন যে কথাটা বলছিলাম নিয়ম নিয়ে, যে অতিব্যাপক যে বিভাগ আছে এটা আমরা কোথায় পাবো? ৩য় নিয়মে। অর্থাৎ যৌক্তিক বিভাগ করার সময় বিভক্ত উপজাতিগুলোর ব্যক্তার্থ সবসময় বিভাজ্য মূলের মানে বিভাজ্য যে জাতি তার সমান হতে হবে। এখন যদি উপজাতিগুলোর ব্যক্তার্থ জাতি অপেক্ষা বেশি হয় তখন কি ঘটবে? এই যে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি। তুমি এটা বোঝার জন্য সর্বপ্রথমে লিখতে পারো যে যখন বিভক্ত উপজাতিগুলার ব্যক্তার্থ জাতি অপেক্ষা বেশি হয় তখন সেটা অতিব্যাপক বিভাগ অনুপপত্তি হয়। এটার উদাহরণ হিসেবে তোমরা যে মুদ্রার উদাহরণটা দিতে পারো। তুমি যদি তাও আরেকটা সহজ উদাহরণ দিতে পারো যে ত্রিভুজকে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু এবং চতুর্ভুজে ভাগ করা হলো। এখন এখানে চতুর্ভুজটা এক্সট্রা। মানে তোমার যে উদাহরণ মাথায় থাকে বা যেটা তুমি দিয়ে মনে করো যে না এটা আমার লজিক্যালি মানে সেন্স মেক করছে বা এটা ঠিক, সেটা তোমরা দিতে পারো। আপ টু ইউ। এরপরে দেখি তোমার বক্তব্য তোমার পাঠ্য বইয়ের কোন দিকটিকে মানে নির্দেশ করছে। তোমা কি বলছে যে যখন কোন একটি পদকে একটি মাত্র মূল সূত্রের আলোকে ভাগ করা হয়। আমাদের এই অধ্যায়ের নাম কি? যৌক্তিক বিভাগ। সো এখানে আমরা বুঝতে পারছি যে তমা যৌক্তিক বিভাগ নিয়ে কথা বলছে। যখন অনেকগুলো সৃজনশীলের মাঝখানে এটা থাকবে তখন এটা বোঝার ক্ষেত্রে আমরা মাথায় রাখতে পারবো যে একটি মূল সূত্র আছে এবং আলাদা, আলাদা ভাবে ভাগ করা হয়। এটাই আমাদের যৌক্তিক বিভাগ নিয়ে আলোচনা করছে। এটার অ্যান্সারের ক্ষেত্রে যেহেতু এটা প্রয়োগের প্রশ্ন, তখন তোমরা লিখবে যে তোমার বক্তব্য আমার পাঠ্য বইয়ের যৌক্তিক বিভাগকে নির্দেশ করছে। এরপরে তুমি যৌক্তিক যে বিভাগ আছে তার সংজ্ঞাটা লিখবা যে কোনো একটি পদকে মানে কোনো একটি জাতি মূল সূত্রের উপর ভিত্তি করে কোনো বৃহত্তর জাতি বা শ্রেণীকে তার অন্তর্ভুক্ত উপজাতি বা নিম্নতর শ্রেণীকে ভাগ করার যে প্রক্রিয়া সেটি হচ্ছে যৌক্তিক বিভাগ। এরপরে তুমি চাইলে লিখতে পারো যে যৌক্তিক বিভাগ কিভাবে করা যায়, যৌক্তিক বিভাগের প্রয়োজনীয়তা, সীমাবদ্ধতা। মানে ৩ মার্কের প্রশ্নের জন্য তুমি যেভাবে আসলে সাজাতে পারো। এরপরে ৪ নাম্বারে বলেছে যে রেখার বক্তব্যে যৌক্তিক বিভাগে যে অনুপপত্তি ঘটেছে। আচ্ছা, রেখা আমাদের কি বলছে? যে মানুষ হচ্ছে সভ্য, শিক্ষিত, সৎজীব। আচ্ছা, সে মানুষকে ৩ টা বিশেষণে বিশেষায়িত করেছে। এখানে আমরা মূল সূত্রগুলা দেখব যে সভ্য পদের মূল সূত্রটা হচ্ছে সভ্যতা। অর্থাৎ সভ্যতার উপস্থিতি যার আছে সে সভ্য, যার নাই সে অসভ্য, এরকম করে ভাগ করছে। শিক্ষিতর ক্ষেত্রে আমাদের মূল সূত্র আমরা দেখতে পাই শিক্ষা এবং সৎদের ক্ষেত্রে আমরা মূল সূত্র দেখতে পাই সততা। তাহলে টোটাল আমাদের মূল সূত্র কয়টা দেখো? ৩ টা। আর যৌক্তিক বিভাগের ২য় নিয়মে কি বলা হয়েছে? যে সবসময় যৌক্তিক বিভাগে মূলসূত্র হিসেবে একটি মূলসূত্র গ্রহণ করা হবে। যখনই আমাদের মূলসূত্র একাধিক হবে তখন যে বিভাগটি হবে মানে যে অনুপপত্তি দেখা দিবে সেটি হচ্ছে সংকর বিভাগ অনুপপত্তি। তাই আমরা এখানে লিখি যে সংকর বিভাগ অনুপপত্তি। এখন অনেকের মাথায় প্রশ্ন হতে পারে যে আচ্ছা আপু,
4 নাম্বার নিয়মটাতে আমরা পড়েছি যে সবসময় বিচ্ছেদক হতে হবে এবং সেক্ষেত্রে উদাহরণ হিসেবে ছিল যে মানুষকে লম্বা, সৎ, সুখী বা বিদ্বান এই গুণগুলাতে ভাগ করা। তখন একটা মানুষ যদি যে মানুষটা লম্বা সে যে সুখী হবে না কেউ বলছে? আমরা কি দেখি যে সকল লম্বা মানুষ অসুখী বা সকল মানে লম্বা মানুষ মূর্খ বা এরকম কিছু? বিষয়টা এমন না। অর্থাৎ এগুলা মানে বিচ্ছেদক নয়। তাহলে আমরা কি বলতে পারি না যে এটা 4 নাম্বার নিয়ম লঙ্ঘন করে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি দেখা দিয়েছে? অবশ্যই বলতে পারি। এখানে দেখো একটা মানুষ যে মানুষটা শিক্ষিত সে সভ্য হবে এটা আমরা এক্সপেক্ট করি। সে না হইলেও সেটা আমাদের দেখার বিষয় না। অর্থাৎ পরস্পর এরা বিচ্ছেদক নয়। শিক্ষিতও হতে পারে একটা মানুষ, একই সাথে সৎও হইতে পারে, সভ্যও হইতে পারে। যেহেতু এরা বিচ্ছেদক নয়, তাই এটা ৪র্থ নিয়মও লঙ্ঘন করেছে। সেক্ষেত্রে কোন অনুপপত্তি হতে পারে? পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি। এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে, আচ্ছা আপু কোনটা তাহলে অ্যান্সার করব? আমি অধ্যায়ের শুরুতে এই নিয়মটা পড়ানোর সময় বলেছিলাম ৪ নাম্বারটায় যে এমসিকিউ দেওয়ার সময় তোমাদের ২ টা অপশন এরকম কখনোই একসাথে দিবে না। কেননা ২ টাই সঠিক। সৃজনশীলের ক্ষেত্রে কারো যদি ২ নাম্বার নিয়মটা একান্ত মনে না থাকে এবং তার শুধুমাত্র ৪ নাম্বার নিয়মটা মনে আছে বা তুমি মনে রাখতে পারছো যে আমার পরস্পরাঙ্গী মানেটা লিখলে আমি ভালো লিখতে পারবো, সেক্ষেত্রে গো ফর পরস্পরাঙ্গী, সমস্যা নেই। কিন্তু মূল ক্ষেত্রে যেহেতু ২ নাম্বার নিয়মটা আগে এবং ২ নাম্বার নিয়মটা আমাদের একটা মৌলিক নিয়মের মধ্যে পড়ে বা বেশি এরিয়া কভার করে, তাই টিচাররা এই সংকর বিভাগ অনুপপত্তিটাকে প্রেফার করে। এটা টিচার টু টিচার মানে টিচার ভ্যারি করতে পারে। বাট আই সাজেস্ট যে তোমরা যদি এরকম উদাহরণ দেখো তাহলে তোমরা সংকর বিভাগে অ্যান্সার করবে। যদি তোমরা না পারো বা যদি তোমাদের মনে হতে পারে যে আচ্ছা এইটি কিন্তু ৪র্থ নিয়মের অধীনেও করা যায়, সেক্ষেত্রে তোমার যদি সময় হয় তুমি ২ টাই দিতে পারো, তোমার ইচ্ছা। যদি তোমার সংকর মনে না থাকে তুমি পরস্পরাঙ্গীতেও যেতে পারো। বাট আল্টিমেটলি যদি তোমার একটাই মনে থাকে বা সময় এরকম থাকে যে আমি একটাই লিখতে পারবো, তাহলে গো ফর সংকর বিভাগ অনুপপত্তি। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। আশা করি তোমরা যৌক্তিক বিভাগ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছো। তোমাদের সবার জন্য রইল অনেক, অনেক শুভকামনা এবং ক্লাসটি করার জন্য ধন্যবাদ।